আর বান্ধবীদেরকে দেখলে তো আরো সুন্দরী বলবেন। আমি তো এখানকার কম সুন্দরী একজন পরী বা জিন যেটাকে বলেন। আমি বললাম যে আপনাকে দেখেই আমার চোখ ছানাবড়া হয়ে যাচ্ছে, আর কোনো কিছু দেখার প্রয়োজন হয়তো হবে না। মেয়েটা কিঞ্চিত লজ্জা পেয়ে বলল যে আব্বা হুজুর আপনাকে বলেছেন যে এখান থেকে আপনাকে সমস্ত কিছু ঘুরিয়ে দেখাতে। আপনি যদি ঘুরিয়ে দেখতে চান তাহলে আমাকে সঙ্গে আপনাকে নিয়ে যেতে পারি। আমি তখন বললাম যে আমি তো ঘুরতে এসেছি, তবে আব্বাজি কিছু বলবেন না? তিনি তখন বললেন যে তিনিই তো বলেছেন, চলুন। তারপর আমরা হাঁটতে হাঁটতে 4-5টা সিঁড়ি পেরিয়ে নিচে নামলাম। সিঁড়িগুলো ছিল খুব প্যাঁচানো এবং অদ্ভুত ধরনের ডিজাইন। এরকম ডিজাইনের সিঁড়ি বা ঘর এর আগে আমি কখনো দেখিনি। আমি যখন নিচে নামলাম, নিচে নেমে আশ্চর্য হয়ে গেলাম। এত বড় ফুলের বাগান এবং এত ফুলের সমারোহ এর আগে কখনো দেখিনি। সব থেকে বড় কথা হচ্ছে ফুলের সুঘ্রাণগুলো ছিল অদ্ভুত। মেয়েটি তার যে বোরকা জাতীয় পোশাক ছিল সেটা খুলে এসেছে। তার পরনে ছিল এক ধরনের গোলাপি রঙের খুবই সরু সুতার কাজ দিয়ে তৈরি করা এক ধরনের বড় জামাটা ফুলে আছে। তার পিঠে অদ্ভুত রকমের এক সৌন্দর্য ভর করেছে। নানান প্রজাপতি উড়ে বেড়াচ্ছে। এরকম জায়গা আমি আমার বাপের জন্মে কোনোদিন দেখিনি। তিনি আমাকে সমস্ত কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলেন আর বলছিলেন যে এই জায়গাগুলো খুব সুন্দর এবং খুব সুন্দর জায়গা, দেখো তো তোমার পছন্দ হয় কিনা বা এরকম জায়গা কখনো দেখেছো কিনা। আমি তখন বললাম যে আমার বাপের জন্মে এরকম জায়গা কোনোদিন দেখেছি কিনা আমি জানি না। জায়গাটা আসলে খুবই অদ্ভুত সুন্দর। এটা তোমরা তৈরি করেছো তাই না? মেয়েটি তখন বলল, হ্যাঁ আমরা তৈরি করেছি। তোমাদের কাছে নিশ্চয়ই এরকম ফুলের বাগান নেই? আমি তখন বললাম, না, ফুলের বাগান তো দূরের কথা, আমার কাছে ঠিকঠাক মতো ঘরই নেই আর ফুলের বাগান। মেয়েটি তখন বলল, তুমি খুব দুঃখী থাকো সবসময়, তোমার মন খারাপ থাকে, এটা আমি বুঝতে পারি। আব্বাজি তোমাকে বলেছে তোমার কথা, যে তুমি খুবই আপসেট থাকো সবসময়। এটা নিয়ে অবশ্য আমার খুব খারাপ লাগে, তোমার কেউ নেই সেটা ভেবে। তারপর আমি বললাম যে না, আমার খারাপ লাগে না, আপনাদের এসব বিষয় নিয়ে চিন্তা করতে হবে না। তাই বলে মন খারাপ করে আমি পানির দিকে তাকাতেই আশ্চর্য হয়ে গেলাম, কারণ সোনালী রঙের মাছ, এরকম মাছ আমি খুব কম দেখেছি বলতে টিভিতে দেখেছি, তবে আমাদের বনাঞ্চলে বা আমাদের বাড়ির আশেপাশে কখনো দেখিনি। উনি তখন বললেন, আমাদের এখানে অনেক রঙের মাছ আছে, সোনালী মাছ আছে, নীল মাছ আছে, ওই যে দেখো ভেসে বেড়াচ্ছে। এই সমস্ত কিছু আমার কাছে সবকিছু আশ্চর্য মনে হচ্ছিল এবং অনেকটা স্বপ্নের মতো মনে হচ্ছিল। আমি কি স্বপ্ন দেখছি নাকি বাস্তবে এটা সম্ভব? সবকিছু দেখা শেষ করছিলাম, প্রায় সন্ধ্যা লেগে আসলো। আমাদের ওইখানে সাধারণত পশ্চিম দিকে সূর্য অস্ত যায়, কিন্তু এই সাইডে দেখা যাচ্ছে যে দক্ষিণ দিকে সূর্য অস্ত যাচ্ছে। আমি বললাম, এটা এদিকে কেন, এদিকে হবে না? উনি তখন বললেন যে এদিকেই সূর্য অস্ত যায় এবং এটাই আমাদের এখানকার নিয়ম। সব মিলিয়ে আমরা মাটি থেকে অনেকটা উপরে থাকি, তো এই জন্য সূর্য আমরা অনেকটা পর্যন্ত দেখতে পাই। বেশ খানিক্ষণ পর রাত হলো, আকাশে তারাগুলো বেশ বড় বড় করে ফুটে উঠল, মেঘগুলো খুব কাছাকাছি মনে হচ্ছিল। আমি মেয়েটার পাশে বসে আছি। মেয়েটা চুল ছেড়ে দিয়েছে, বাতাসে তার চুল উঠছে, এত দুর্দান্ত লাগছে দেখতে, আমি আসলে বলে বোঝাতে পারবো না। আমি প্রথম দেখায় মেয়েটার প্রেমে পড়ে গিয়েছি, সেটা কি মেয়েটাকে বলা ঠিক হবে? অবশ্যই ঠিক হবে না, কারণ মেয়েটা একটা জিনের মেয়ে আর আমিটা একটা সাধারণ মানুষ। সব মিলিয়ে আমি তার সাথে অবশ্য খারাপ কোনো কিছু করতে পারি না, বা এটা বলতেও পারবো না কোনোদিন হয়তো। সন্ধ্যার দিকে তেনারা আমাকে ঘরের ভিতরে নিয়ে গেলেন। সকলে একসঙ্গে বসে খেতে বসলাম, কারণ খাবার জায়গাটা ছিল, ওদের নিয়ম ছিল যে সকলে একসঙ্গে বসে খাবে, মানে ওই বাড়িতে যেসব জিনেরা থাকে সকলে একসঙ্গে খাবে। সারাদিন আমি বাইরে কোনো মানুষ দেখলাম না, মানুষ বলতে এখানে তো কোনো মানুষ থাকবে না, জিনেরা থাকবে। আশেপাশে কিছু দেখতে পেলাম না, কিন্তু যখনই সন্ধে লাগলো তখনই আমি আশ্চর্য হয়ে গেলাম, কারণ এরকম আশ্চর্য জিনিস আমি কখনো দেখিনি। আর সব থেকে বড় বিষয় হচ্ছে, আমি যখন এখানে এসেছিলাম তখন ছিল হচ্ছে রাত, আচমকা দিন হয়ে গেল, এটা দেখে আমার অবাক হচ্ছিলাম। মেয়েটা আমাকে বলেছে আমাদের এখানকার সময়টা একটু অদ্ভুত রকমের চলে, রাতটা একটু তোমাদের এখান থেকে ভিন্ন হবে। সব মিলিয়ে আমি পৃথিবীর অন্য প্রান্তে আছি, এটা আমাকে বুঝতে হবে। জর্ডানের ব্যাপারে অনেকবার শুনেছি, কিন্তু আমি যা পূর্ব জর্ডানের উত্তরে ওপরের দিকে আছি সেটা তো আমার মাথাতেই ছিল না। সকালে খাওয়া দাওয়া শেষ করে আমরা গার্ডেনের ওইখানে বসলাম। আমাকে নিয়ে সকলে ভালো ভালো কথা বলছিল যে আমি ভালো ছেলে, আমি সমস্ত কিছু। কিন্তু আমার মন খারাপ ছিল, কারণ এরকম ভালোবাসা বা আদর এর আগে কারো কাছ থেকে কখনো পাইনি, যে আমাকে এতখানি সম্মান দিয়ে এখানে বড় সিংহাসনে বসানো হয়েছে। এখানের কাঠের যে চেয়ারগুলো ছিল সেগুলো ছিল বেশ বড় আকৃতির এবং খুব অদ্ভুত আকৃতির, যা আমাকে অবাক করেছে। আমি সেখানে ওই দিন থাকলাম এবং রাত্রেবেলা ঘুমাতে গেলাম।
তিনি আমাকে বললেন যে তোমাকে এসব বিষয় নিয়ে চিন্তা করতে হবে না, মাদ্রাসার সমস্ত কিছু আমরা সামলে নিব। তুমি আমাদের এখানে সপ্তাহখানিক থাকবে এবং সপ্তাহখানিকের মধ্যে তোমার বাড়ি যাওয়া নিষেধ, ঠিক আছে? আমাদের এখানে আত্মীয়তা গ্রহণ করো। আমি তখন বললাম, জি আচ্ছা ঠিক আছে, আপনাদের উপর তো কোনো কথা বলতে পারবো না, আপনারা আমাকে এখানে নিয়ে এসে এত আদর যত্ন করছেন। আমিও যেতে চাই না, কারণ এখানে আমার খুব ভালো লেগেছে এবং সব মিলিয়ে এখানকার পরিবেশ আমাকে মুগ্ধ করেছে। আপনারা খুব ভালো জিন, তাই না? তখন ওরা হেসে দিল, বললো কি যে আমরা ভালোর জন্য ভালো, খারাপের জন্য খারাপ। কেউ যদি আমাদের সঙ্গে খারাপ করে বা আমাদের ক্ষতি করতে চায় তাহলে তাদেরকে আমরা ছাড় দিই না। তুমি একমাত্র ভালো ছেলে যে কিনা আমাদের ভালোর কথা বিবেচনা করেছে এবং তোমাকে আমার ভালো লেগেছে। ওদিক দিয়ে তুমি একজন কোরআনের হাফেজ হতে চলেছ, আর কিছুদিন পরে হয়তো তোমাকে পাগড়ি দিবে। এটা ঠিক না বলো? আমি তখন বললাম, জি ঠিক। তখন তিনি আমাকে খাওয়া দাওয়া শেষ করে এখানে বসিয়ে গল্প করলেন সারা রাত প্রায়। আমি আশেপাশে অসংখ্য জিন দেখতে পেলাম যারা কিনা আকাশে উড়াউড়ি করছে এই রাজ্যের চারপাশে, বা তারা যে কাবিলায় থাকে সেই কাবিলার চারপাশে। সকলেই এখানে এরকম ভাবেই থাকে, তেনারা তাই বললেন। বেশ খানিক্ষণ সেখানে গল্প করে আমি যে কখন এখানে ঘুমিয়ে পড়েছি বলতে পারবো না। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমি একটা নরম বিছানায় শুয়ে আছি। বিছানাটা এত নরম যে তার ভিতরে ঢুকে যাচ্ছিলাম। তারপর যখন ঘুম ভাঙলো, আমার উপরে একটা অদ্ভুত চাদর আর মাথার নিচে অদ্ভুত রকমের বালিশ, খুবই নরম। ঘুম থেকে ওঠার পর মেয়েটা দেখি আমার দিকে তাকিয়ে বসে আছে। আমি আচমকা সরে গেলাম, বললাম যে আপনি এখানে? মেয়েটি তখন বলল যে না, আপনাকে দেখছিলাম। আমি তখন বললাম, আমাকে দেখার কি আছে? মেয়েটি তখন বলল, আমার বাড়িতে তো আর এ মানুষ প্রতিদিন প্রতিদিন আসে না, এই জন্য মানুষকে কখনো দেখিনি আমি এরকম ভাবে সরাসরি, এই জন্য তোমাকে দেখছিলাম। আর তুমি দেখতে খুব সুন্দর। কোথায় বরঞ্চ আমি ওকে এই কথা বলবো তা না, ও আমাকে এই কথা বলছে যে আমি দেখতে নাকি সুন্দর। মেয়েটি আমার দিকে আসলে ডেভেলপ করে তাকিয়েছিল, আমার ভীষণ লজ্জা লাগছিল। আমি তখন তাকে বললাম যে তোমাকে বলেছে। মেয়েটি তখন বললাম যে হ্যাঁ বলেছেই তো, আপনি বেশ সুন্দর, আপনাকে আমার বেশ ভালো লাগে। এই কথা বলতেই মেয়েটি লজ্জায় কিঞ্চিত সরে গেল, সরে গিয়ে ওখান থেকে বেরিয়ে গেল। মেয়েটির নীল চোখ আমার কাছে এত ভালো লাগতো যে বলে বোঝাতে পারবো না। প্রায় 4-5 দিন আমি এরকম ভাবেই ওখানে কাটিয়ে ফেললাম। 4-5 দিন যে কোভাবে কেটে গেল আমি কিছু বলতে পারবো না, কারণ চারিদিকে শুধুমাত্র সৌন্দর্য এবং নানা ধরনের খাবার এবং সব মিলিয়ে সকলের আচরণ আমার কাছে এত ভালো লাগলো, আমার কাছে মনেই হচ্ছিল না যে আমি একজন এতিম ছেলে। 5ম দিনের মাথায় ওরা আমাকে মাদ্রাসায় নামিয়ে দিয়ে গেল। ততদিনে দেখলাম মাদ্রাসায় সকলে ফিরে চলে এসেছে। আর মাদ্রাসায় ফেরার পরে হুজুর আমাকে কিছু বলেনি, তবে একটা জিনিস বললেন যে কি রে আশরাফুল, তোর আচার আচরণ কয়েকদিন এত পরিবর্তন দেখছি কেন? আমি তখন হুজুরকে কি বলবো যে আমি 5 দিন এখানে ছিলাম না? তার মানে কি ওরা আমার পরিবর্তে কোনো জিনকে এখানে রেখেছিল? আমার কাছে সেটাই মনে হচ্ছিল। আমি মাদ্রাসায় প্রায় এরকম ভাবে আরো 4-5 দিন থাকলাম এবং বুঝতে পারলাম যে সত্যিই একটা জিন ছিল আমার এখানে। কারণ আমি যে বাড়িতে থাকতাম সেই বাড়িটা, আমি যখন বাড়িতে যাই, বাড়িতে গিয়ে দেখি বাড়ির সমস্ত কিছু একদম নতুনের মতো চকচক করছে। আমার চাচা আমাকে ডেকে বললেন, কিরে আশরাফুল, তুই তোর ঘর ঠিক করার জন্য এত টাকা পেলি কোথায়? আর ঘর ঠিক করলিও বা কখন? চাচা সারাদিন মাঠে থাকেন, সম্ভবত ওই কারণেই উনি দেখতে পাননি যে ঘর ঠিক হয়েছে কিভাবে। তবে আমি যখন ঘরের কাছাকাছি গেলাম তখনও মেয়েটা আমার সঙ্গে ছিল। মেয়েটা আমাকে বলল যে এটা আমার বাবা করিয়েছেন, তোমার থাকার কোনো জায়গা নেই, ঘরটা ভেঙে পড়ে যাচ্ছে। তোমার আব্বা থাকাকালীন সময় ঘরটা তৈরি করেছিল, তবে খুব একটা মজবুত ছিল না, এই জন্য আমার আব্বা এই কয়েকদিনে জিনেদেরকে দিয়ে তোমার ঘরটা পাকা করিয়ে ফেলেছে। দেখো তো তোমার পছন্দ হয় কিনা। আমি সত্যি অবাক হচ্ছিলাম। ঘরের নির্মাণ কাজ তখনও কমপ্লিট হয়নি, চারিদিক দিয়ে ইট দিয়ে তুলেছে সবে মাত্র, উপরে চাল বসাতে হবে আর সমস্ত কিছু করতে হবে। জিনেরা দিনের বেলাতে এসে সমস্ত কিছু করেন, আর কিছু কর্মী জিন আছে যারা কিনা রাত্রেবেলা বাকি কাজ সম্পন্ন করেন। দিনের বেলা শুধুমাত্র এটা করেন যাতে করে কেউ বুঝতে না পারে যে কোনো জিনেরা সেটা করে, এবং রাত্রেবেলা বাকি কাজ সম্পন্ন করেন। মানুষজনরা দেখেন যে অল্প একটু কাজ হয়েছে, পরের দিন সকালবেলা উঠে দেখে যে অনেকখানি কাজ হয়ে গিয়েছে। ওই মেয়েটা বলল, পরি মেয়েটা, যে আর 1 সপ্তাহ কাজ করলে তোমার বাড়ির কাজ সম্পন্ন হয়ে যাবে, তারপর তোমার আর বাড়ি নিয়ে কোনো কিছু চিন্তা করতে হবে না। তুমি যে একজন এতিম, তোমার ঘর নেই, সেটা নিয়েও তোমার ভাবতে হবে না, তুমি এখানে এসেই থাকতে পারবে। আর খাবার দাওয়া সেগুলো নিয়ে তুমি চিন্তা করো না, আমার আব্বা সমস্ত কিছু দেখে নিবে। তুমি আমার আব্বার মন জয় করেছ, সে তো তোমাকে আমার আব্বার সমস্ত কিছু দিবেন। এরকম করে সপ্তাহখানিক আরো কেটে গেল। মাঝখানে মেয়েটা প্রায় দিনই আমার সঙ্গে দেখা করতে আসতো। আমি যখন একা উদাস বসে থাকতাম আমাকে বলতো
যে তুমি মন খারাপ করে কেন বসে আছো? একদিন বিকেলবেলা আমি আমার বন্ধুদের সঙ্গে বসে আছি। বন্ধুরা সকলে চলে গেছে খেলতে, আমাকে কেউ নেয়নি। আমি বললাম, না রে, যাবো না, আমার ভালো লাগছে না, মায়ের কথা খুব মনে হচ্ছিল। ঠিক তখন আমি খেয়াল করলাম যে মেয়েটি আমার পাশে এসে বসে আছে, আমি একদমই টের পাইনি। ও আমাকে বলল, কি ব্যাপার, তুমি কান্না করছো কেন? আমি তখন বললাম যে কান্না করার অনেকগুলো কারণ থাকতে পারে, আমার আসলে কিছু ভালো লাগছে না। ও তখন বলল, এসব বিষয়ে তুমি চিন্তা করো না, আমি আছি না তোমার পাশে। সবসময় মেয়েটা আমাকে সবকিছু নিয়েই সাহায্য করত। ততদিনে আমার বাড়ির কাজ সম্পন্ন হয়ে গিয়েছে। আমার চাচারা আমাকে বলতে লাগলো যে এই বাড়িতে কিভাবে করলি? যেনারা সেটারও অল্টারনেটিভ একটা ব্যাকআপ রেখেছে। তেনারা এক এজেন্সি সেজে আমার কাছে এসেছে এবং আমার চাচাদেরকে আশ্বাস দিয়েছেন, বিশ্বাস করিয়েছেন যে কোনো এজেন্সি থেকে টাকাগুলো ও পেয়েছে। যেভাবেই হোক তারা বুঝিয়েছে এবং আমার চাচারা আমাকে দেখে হিংসা করতে লাগলো, কারণ তাদের থেকে খুব সুন্দর এবং বড় বাড়ি আমি করেছি। এবং দোতলা এত সুন্দর বাড়ি আমাদের পুরো এলাকায় কেন, আমাদের পুরো জেলার ভিতরে হয়তো নেই, এত সুন্দর করে একটা বাড়ি তৈরি করে দিয়েছে। তারপর আমি এরকম করেই আমার দিনগুলো সুন্দরভাবে কাটছিল। ম্যাক্সিমাম দিনই ওই জিন মেয়েটা আমার সঙ্গে দেখা করতে আসতো এবং একটা পর্যায়ে একদিন এমন একটা ঘটনা ঘটলো যা কিনা আমি সত্যি আশা করিনি। আমি নিজে থেকে যদি করতাম তাহলে সেটা হয়তো বেশ ভালো ছিল এবং চমৎকার ছিল, তবে এটা আমি আশা করিনি। ওই রাতটা ছিল হচ্ছে আমার হাফেজি সমস্ত সম্পূর্ণ শেষ করার ওই রাত ছিল এবং ওটাতে আমি হাফেজি মানে ওই দিনকে আমি ইয়াদ দিয়ে সম্পূর্ণভাবে পাগড়ি নেওয়ার জন্য প্রস্তুত ছিলাম। আর কিছুদিন পরেই আমাকে পাগড়ি পরিয়ে মাদ্রাসা থেকে বিদায় করে দেওয়া হতো সার্টিফিকেট সহকারে। তো আমি বেশ খুশি ছিলাম। মেয়েটি তখন ওই রাত্রেবেলা আসলো। এসে আমি এবং মেয়েটি আমাদের মসজিদের পাশে একটা জায়গা ছিল, ফাঁকা জায়গা, ওইখানটা সাধারণত দেখা যেত না কেউ বসে থাকলে। আমি বসেছিলাম মেয়েটার সঙ্গে। মেয়েটা আচমকা আমার কপালে একটা চুমু খেলো যা কিনা আমার কাছে ছিল আশ্চর্য এবং সম্পূর্ণ সীমানার বাইরে। তারপর ও আমাকে জড়িয়ে ধরে বলল যে, আশরাফুল, আমি তোমাকে সত্যি খুব ভালোবেসে ফেলেছি। এটা কেন হয়েছে আমি জানি না, তবে তোমার সরলতা, তোমার সততা এবং তোমার কেউ নেই এটা দেখে আমার এত পরিমাণ খারাপ লাগতো যে কবে কবে যে তোমার প্রেমে পড়েছি আমি সেটা বলতে পারবো না। আশরাফুল, তুমি আমাকে ফিরিয়ে দিও না। আমি তখন সঙ্গে সঙ্গে মেয়েটিকে সারিয়ে দিলাম। বললাম যে, দেখো, আমি আজকে যা বা যত কিছু করেছি সবই তোমার বাবার কারণে হয়েছে। আমি নিশ্চয়ই এটা করতে পারবো না। তুমি আমাকে ভালোবাসো ঠিক আছে, আর এটা আসলে কোনোদিন সম্ভব হবে না। তোমার বাবা যদি জানতে পারে তাহলে বিষয়টা খুব খারাপ হবে এবং আমি এটা মানতে পারবো না। দয়া করে তুমি এখান থেকে চলে যাও, আমার সঙ্গে আর কখনো দেখা করতে এসো না। আমি মূলত ভয়ে ছিলাম যে আব্বাজি আমাকে দেখে যদি কোনো খারাপ কিছু বলে বা খারাপ কিছু মন্তব্য করে, এসব বিষয় নিয়ে আমি খুব ভয়ে ছিলাম। ভয় থাকাটা কি স্বাভাবিক না? কারণ আব্বাজি আমাকে এত সাহায্য করেছে, এমনকি আমার পড়াশোনা, খাওয়া দাওয়া সমস্ত কিছু তিনিই চালিয়েছেন। এর মাঝখানে আব্বাজির সঙ্গে পরিচয় হওয়ার 1 বছর প্রায় কেটে গিয়েছে। আমার বয়স তখন 20 কি 21 হবে। এই টাইমটাতে আমাকে এত কিছু তিনি দিয়েছেন এবং এত ভালোবাসেন তিনি আমাকে। আব্বাজির সঙ্গে নিশ্চয়ই আমি কোনো খারাপ আচরণ বা আমি কোনো খারাপ কোনো কিছু করতে পারবো না। তার একমাত্র মেয়ে, তার কোনো ছেলে মানে মেয়ে ছিল সে একাই, আর বাকি সমস্ত ছিল ছেলে মানে জিন। তো তার একমাত্র মেয়েকে আমি নিশ্চয়ই এমন কোনো খারাপ কাজে রাখতে পারবো না যে যার কারণে আমার জন্য তিনি খারাপ অনুভব করেন। মেয়েটি বারবার আমার কাছে আসতে শুরু করলো দিন রাত্রে থেকে। আমি তাকে একদিন খারাপ ব্যবহার করে তাড়িয়ে দিলাম। বললাম যে, তুমি কি চাচ্ছ আমার কাছে বলো তো? আমি তো তোমাকে বলেই দিয়েছি যে তোমার আব্বা এইটা মানবেন না, আর আমি কখনোই এই বিষয়টা মেনে নিতে পারবো না যে তোমার আব্বাজিকে ধোঁকা দিব, আমি কখনোই পারবো না। তখন তিনি বললেন যে, তুমি আমাকে কেন ফিরিয়ে দিচ্ছ? আমি 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 তোমাকে ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো না বলো? তুমি সত্যি আমাকে ভালোবাসো সেটা আমি জানি এবং এটা আমি বিশ্বাসও করি। তখন আমি বললাম, না, আমি তোমাকে ভালোবাসি না, কিন্তু আমি যে তাকে খুব ভালোবাসি সেটা আমি জানতাম। তারপর ওকে ওই রাত্রেবেলা তাড়িয়ে দিয়ে আমার এত পরিমাণ খারাপ লেগেছিল যে বলে বোঝাতে পারবো না সেই রাতের কথা। আমি গুমড়ে গুমড়ে নিজের মতো করে বালিশের মধ্যে কেঁদেছিলাম। পরের দিন সকালে স্বাভাবিকভাবে আমার দিন কেটেছে, কিন্তু সন্ধ্যার পরে যে এরকম একটা আশ্চর্য ঘটনা ঘটে যাবে আমি জানি না। আমি তখন বাড়িতেই থাকতাম, কারণ আমি মাদ্রাসা থেকে কিন্তু আমার পড়াশোনা শেষ হয়ে গিয়েছে। জাস্ট খালি পাগড়িটা নিয়ে আমি এখান থেকে বেরিয়ে যাব। তখন আমি আমার ঘরের বারান্দায় বসেছিলাম। বারান্দায় বসে আমি মাঝে মধ্যে বাইরের দিকে তাকিয়ে থাকতাম। আমার বাবা মার কবর আমার বাড়ির পাশেই দেওয়া, তো কবরের দিকে আমি তাকিয়ে থাকতাম।
আর আমার দাদির কবর ওইখানে দিয়েছি আমি, কারণ বাড়ির বাইরে দিলে হয়তো আমার খারাপ লাগতো। তবে আমি তাদের কাছে বিচার দিতাম যে আমাকে এত কষ্ট কেন তুমি রেখে গেলে, এত কষ্ট কেন দিচ্ছ আর কি। তো সব মিলিয়ে মেয়েটিকে যে আমি ভালোবাসতাম সেটার কোনো বলার অপেক্ষা ছিল না, কারণ সে একটা জিন হওয়া সত্ত্বেও আমাকে এত পরিমাণ ভালোবেসেছে, আর আমি তাকে কেন ভালোবাসবো না। আমি যখন পেছনের দিকে ঘুরলাম আমি খেয়াল করলাম আব্বাজি এবং তার পেছনে সেই পরি মেয়েটি দাঁড়িয়ে আছে। আমার বুকের ভিতরে একটা আচমকা বাড়ি মেরে উঠল। তখন আব্বাজি আমাকে বললেন যে তুমি এটা কি কাজটা ঠিক করেছ? আমি তখন বললাম জি আব্বাজি, আমি কি করেছি? আমি তো তেমন কিছু করিনি, আমাকে মাফ করবেন যদি কোনো ভুল করে থাকি। তখন তিনি বললেন তুমি তো ভুল করেছই, তুমি অনেক বড় একটা ভুল করেছ। পেছনে মেয়েটাকে দেখে আমার সত্যি অবাক লাগলো যে ও এখানে কেন, ও কি তাহলে? আবার ঢেকুর গিলতে শুরু করলাম। তখন আব্বাজি আমাকে বললেন যে আমি সমস্তটা জানি, আর শোনো আমার মেয়ে তোমাকে পছন্দ করে, এটা ও আমাকে সাহস করে বলেছে, কিন্তু তুমি আমার মেয়েকে গ্রহণ করনি, এই জন্য তোমার শাস্তি হবে। আমি তখন বললাম যে আমি আপনাকে অনেক সম্মান করি এবং আপনার সম্মানের উপর দিয়ে আমি কোনো কিছু করব না, এই কারণেই মূলত ওকে আমি ফিরিয়ে দিয়েছি। তখন আব্বাজি আমাকে বলল যে এটা ভালো করনি, তবে তোমাকে জামাই হিসেবে মেনে নিতে আমাদের কোনো সমস্যা নেই। তোমার মতো একজন সৎ, নেক, আল্লাহর বান্দা, হাফেজ এবং কোরআনের পাখিকে আমার নিজের ছেলে বলে স্বীকৃতি দিতে কোনো বাধা নেই আমার। সব মিলিয়ে আজকে রাতেই তোমাদেরকে আমরা বিয়ে দিব। তারপর আমি তো বেশ খুশি ছিলাম। ও তখন সঙ্গে সঙ্গেই এসে আমার হাতটা ধরল, আমিও তার হাতটা শক্ত করে ধরলাম। যদি আব্বাজি আমার সামনে না থাকতেন তাহলে ও নিশ্চয়ই আমাকে সত্যি জড়িয়ে ধরতো, এটা আমি 100% বিশ্বাস করি। তারপর আব্বাজি ওখান থেকে চলে গেল পাশের রুমে। আমি যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনটাই, ও আমাকে জড়িয়ে ধরে আমার ঠোঁটের সঙ্গে ওর নরম ঠোঁটটা রেখে এত জোরে একটা চুমু খেলো যে আমি নিঃশ্বাসই নিতে পারছিলাম না। বেশ খানিক্ষণ পরে আমাকে ছেড়ে দিল। তারপর ও আমার হাত ধরে বাইরে বেরিয়ে নিয়ে আসলো আর কি, ভেতরের রুমে নিয়ে আসলো। আমার ঘরটা এত সুন্দর করে তৈরি করা ছিল যে এই সুন্দর ঘর দেখলে যে কেউ অবাক হবে। তারপর ওই রাতেই ওদের নিয়মে কয়েকজন জিনকে ডাকা হলো। ডাকার পরে ওই সুন্দরী পরি মেয়েটার সঙ্গে আমার বিয়ে দেওয়া হলো এবং ওই রাতেই আমাদের ওইখানে বাসর হলো। সব মিলিয়ে সেই রাতের পর থেকে আমার জীবন বদলে গিয়েছিল। যে রাতে প্রথম দিন আমি মাদ্রাসাতে একা ছিলাম এবং তারপর এই জিনের মেয়েটাকে বিয়ে করার পর থেকেই আমার জীবনে আর কোনো কিছু পেছনে ফিরে তাকাতে হয়নি। ওই দিনকার পরবর্তীতে অনেক সময় কেটেছে এবং আমরা এখন পর্যন্ত সুখে শান্তিতেই আছি এবং আমাদের বাড়িতেই আছি। আমরা এখানে থাকি। আমার চাচারা জেনেছে যে আমি বিয়ে করেছি, কিন্তু আমার বউকে তারা দেখেনি কখনো, কারণ আমি নিজে থেকে দেখতে দেইনি, কারণ হুজুরের বউকে তার দেখবে না কেউ। আমি কি করি, কোথায় থাকি, এসব বিষয়ে আমার চাচারা অনেক কৌতূহল, কিন্তু তারা মূলত এসব বিষয়ে কখনোই কোনো কিছু জানেন না বা জানবেও বা কিভাবে। আমি তো নিজে থেকেই তাদেরকে কোনো কিছু বলিনি। ম্যাক্সিমাম টাইমই আমি বাড়ির ভেতরে থাকি না, আর থাকলেও তারা টের পায় না। আমি যদি বাইরে না বের হই তাহলে তো টের পাবে না। তো সব মিলিয়ে এলাকার সকলেই আমাকে নিয়ে কৌতূহল। আমি ওইখানে থাকি, আর বেশিরভাগ সময় আমার শ্বশুর বাড়িতে, মানে ওই জিনেদের এলাকায় ওইখানে থাকি এবং আমার যাতায়াত এরকমভাবেই চলছে। মাঝখানের বছর সময় কেটে গিয়েছে, আমার একটা সন্তান হয়েছে। সন্তানটা এত সুন্দর যা কিনা আপনারা দেখলে চমকে যাবেন। আমি অবশ্য কাউকে দেখাতে চাই না, তবে আমার জীবনের ঘটনাটা আপনাদেরকে এই কারণে বললাম কারণ আমি একজন এতিম ছেলে ছিলাম এবং তারপর থেকে আমার জীবনটা এমনভাবে বদলে গিয়েছে যা কিনা আমার সত্যিই খুব আশ্চর্য লাগে যে আমি কিরকম ছিলাম আর এখন কেমন আছি। এই পৃথিবীতে যেমন ভালো জিন আছে তেমন খারাপ জিনও আছে। জিনেরা কারোর ক্ষতি করে না বা কারোর কাছে আসতে চায় না, কিন্তু আপনি যদি জিনদেরকে কোনোদিন উপকার করেন না, সেই জিন আপনার সে উপকারের প্রতিদান সারা জীবন দিয়ে যাবে। সেহেতু কখনো কোনো প্রাণী রূপে যদি কোনো কিছু দেখেন তাহলে তাকে কোনো ক্ষতি করবেন না, কারণ আমি এখানে থেকে যতটুকু জেনেছি যে জিনেরা প্রাণীর বেশ ধরে থাকতে বেশি পছন্দ করে। প্রিয় দর্শক, আমাদের আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কাছে যদি কোনো ঘটনা থাকে আমাদেরকে লিখে জানাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস এবং ফেসবুক পেজের ঠিকানা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এতক্ষণ কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে ছিলাম এবং আপনারা দেখছেন দ্য মেগাবক্স প্রাইম। মেগাবক্স প্রাইমের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং খুব দ্রুত আমাদেরকে 100K সাবস্ক্রাইবার পৌঁছাতে সাহায্য করে থাকুন। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কারোর জীবনের ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
খোদা হাফেজ।